জানালার কাঁচ ভেদে শীতের সকালের মিষ্টি সোনালি রোদ্দুর এসে ছুঁয়ে যাচ্ছিল সুরভিকে। শীতের মৌসুমে কম্বল মুড়ে শুয়েছিল সে। তার ফোনে অ্যালার্ম বেজে যাচ্ছে, কিন্তু তার ঘুম ভাঙার নাম নেই। তার মায়েরও ডাক শোনা যায়, সুরভি, এই সুরভি, আজ তোর অফিস নেই? অফিসের কথা শুনে এক লাফ দিয়ে ওঠে সে। তার সামনের দেয়ালের ঘড়িটার দিকে তাকায়। সকাল 8:30 বাজে। তার 9টায় অফিসে উপস্থিত থাকতে হবে, অথচ বাসা থেকেই তার অফিসের পথ আধা ঘন্টা। সে দ্রুত উঠে তৈরি হয়ে নেয় অফিসে যাওয়ার জন্য। আলমিরা থেকে তার ব্যাগটা নিয়ে দৌড় দেয়, তবে দরজা থেকেই ফেরত আসে। তার টেবিলের উপর রাখা একটি ছবির ফ্রেম হাতে নেয়। ছবিটিতে তার সাথে আরও 2টি মানুষ আছে, তার জীবনের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা, তার বন্ধুরা। ইনারাও প্রিয়। তাদের ছবিটা দেখে হাসি এঁকে ওঠে তার ঠোঁটের কোণে। সে আলতো করে ফ্রেমটায় চুমু খেয়ে ফেরত রাখে, আবারও দৌড়ে পালায়। ড্রয়িং রুমে যেতেই তার মা ধরে ফেলে। ট্রেনের মতো কোথায় ছুটে যাচ্ছিস? মা, খুব দেরি হয়ে যাচ্ছে, যেতে দাও। দেরির কথা ঘুমানোর সময় মাথায় আসে না। সুযোগ পেলে কুম্ভকর্ণের মতো ঘুম দেয়। নাস্তা না করে যেতে দিচ্ছি না, আয় বস। সুরভিকে জোর করে বসানো হয়। তার ভাই সাইদও টেবিলে বসে নাস্তা করছিল। সে মায়ের কথায় তাল মিলিয়ে চলে। আহা মা, ওর তুলনা কুম্ভকর্ণের সাথে করে? কুম্ভকর্ণেরও অপমান করো না তো। মা, তোমার ছেলেকে বোঝাও, না হলে ভালো হবে না কিন্তু। এতক্ষণে তার ভাবি রিধু আসে গরম গরম পরোটা নিয়ে। তার প্লেটে পরিবেশন করে, সাইদের প্লেটেও আরেকটা দেয়। তখন সুরভি বলে, ভাবি, বেশি পরোটা দিও না, কদিন বাদই বেলুনের মতো ব্লাস্ট হয়ে যাবে। এই কথায় সাইদ মারে তাকে। সুরভি আবারও বিচার দেয়, মা দেখো, ভাইয়া মারছে। মা তাদের কাণ্ডে বিরক্ত হয়ে বললেন, বুড়ো দামড়া হয়েছিস, দুটো তাও বাচ্চামি যায় না? তোদের বয়সে ঘর সংসার তোদের দুইজনকে সামলিয়েছি, আর তোরা মারামারি করছিস। শুরু হয়ে গেছে মায়ের রেডিও। সাইদ বিড়বিড় করে বলে। সুরভি মিটমিট হাসে কথাটা শুনে। মা আনমনে কথা বলতে বলতে রান্নাঘরে যেতেই সুযোগ বুঝে সুরভি হাতে পরাটা নিয়ে দৌড় দেয়। ড্রয়িং রুমে বাবা টিভি দেখছিলেন। তাকে জিজ্ঞেস করে, অফিসে যাওনি বাবা? তোর মাকে আধা ঘন্টা আগে স্যার কথা বলেছি, জোর করে ছেলেমেয়েকে খাওয়াবে, আমার তো পাত্তাই নেই। যাক, আবার কি, আমিও খবর দেখার বাহানা পেলাম। তখন টিভিতে খবর আসছিল, 8 বছর পর নেতা আরিফুল ইসমাত অভ্র কেন ছাড়ছে এসএল দল। শোনা যাচ্ছে বিরোধী দল যোগ দেবার পরিকল্পনা করছেন তিনি। সুরভির বাবা বললেন, ব্যাপারটা খারাপ হয় না। এখনের সরকারের কোনো যুবক যুক্ত হলে সম্ভবত পরিবর্তন হবে। সে নতুন নতুন পদক্ষেপ নিয়ে দেশের উন্নতি ঘটাবে, অথবা দেশকে আরও বিপদে ঠেলে দিবে। এই লোকটাকে আমার সুবিধার মনে হয় না। এমন কেন বলছিস? বাবা, আমি তো টিভি চ্যানেলে কাজ করি, এমন অনেক খবর পাই যা তোমরা জানো না। রাজনীতির সাথে জড়িত অনেক খবর পাই, যা দাবিয়ে দেয়া হয়, সামনে আসে না। আচ্ছা, আমি গেলাম, দেরি হয়ে যাচ্ছে। একবার মায়ের হাতে ধরা পড়লে না খাওয়া পর্যন্ত ছাড়বে না বলে সে দৌড় দিল। বাবা বললেন, এটাও ঠিক, মেয়ে খাওয়ার চক্করে পালায়, আর আমি সেও খাবার পাই না। গভীর নিঃশ্বাস ফেলে আবার টিভির দিকে মনোযোগ দেয়। রিক্সা থেকে নেমে সুরভি দ্রুত অফিসে পৌঁছায়। দেরি হয়ে গিয়েছে তার, নিশ্চিত বকা খাবে। দ্রুত অফিসের ভিতরে ঢুকে লুকিয়ে নিজের ডেস্কে যে বসে, দীর্ঘ নিঃশ্বাস ফেলে। তার পাশের ডেস্কে বসে কাজ করছিল তার বান্ধবী তাইফা। তাকে জিজ্ঞেস করে, তাইফা, তুষার স্যার কি রাউন্ড দিয়ে গেছে? দিলে আজ আমি শেষ। তাইফা কাজ করছিল তার কম্পিউটারে। অবিরত কাজ করতে করতে উত্তর দেয় সে, রাউন্ড দিলেও কি আমাদের আহনাফ স্যার থাকা সত্ত্বেও তোমাকে সে খরুশ কি বকা দিতে পারবে? সে তাকায় সুরভির দিকে, দুষ্টুমি করে বলে, এর পূর্বে আহনাফ স্যার তার ব্র্যান্ড না বাজিয়ে দেয়, তুই আহনাফের নাম নিয়ে আমার সাথে মজা না বন্ধ করবি? আমাদের অফিসের ক্রাশকে তুমি উড়াই নিয়ে যাবা, আর আমরা মজাও নিব না? এটা তো ভারী অন্যায়। আচ্ছা, তোদের প্রেম কাহিনী বল প্লিজ। তোদের একসাথে কত কিউট লাগছে। প্রেম কাহিনী? জানেমান স্বপ্ন থেকে বের হও, এখানে কোনো প্রেম কাহিনী নেই, এটা জাস্ট অ্যারেঞ্জ ম্যারেজ। প্রথমে ভেবেছিলাম দুইজন কেউ বিয়ে করব না, কিন্তু একে অপরকে ভালো লাগতে শুরু করলো, তাই বিয়ের জন্য রাজি হলাম। বলিস কি? আমি আরও ভেবেছি তোদের লাভ ম্যারেজ, তাই তুই এই চ্যানেলে জয়েন করেছিস। আমি আসলে অবাক যে লাভ ম্যারেজ না। তোরা একে অপরের দিকে যেভাবে তাকিয়ে থাকিস,
মনে হয় যে অপরজনকে অনেক ভালোবাসিস। আমাদের কথা হচ্ছে 2 বছরের বেশি হবে। কিছু অনুভূতি তো আছে একে অপরের প্রতি। ভালোবাসা আছে কিনা তা জানি না। এমন সময় ডাক পড়ে তার। একজন পিয়ন এসে জানায়, ম্যাডাম, আহনাফ স্যার আপনাকে ডাকছে। বাহ, অফিসে আসতে না আসতেই তোদের ডাক পড়ে গেল। যাও যাও, তোমারই দিন। তাইফা দুষ্টু করে বলে, আসতে পারি? দরজায় টোকা দেয় সুরভি। অনুমতি আসে ভেতর থেকে। ভেতরে ঢুকতে আহনাফ বলে, তোমাকে বলেছি আমার কেবিনে নক দেওয়ার প্রয়োজন তোমার নেই। আমি অফিসেই কাজ করি। এইভাবে ভেদাভেদ করলে তো হাজার প্রশ্ন উঠবে। তোমার ইচ্ছা। আচ্ছা শোনো, রাজনৈতিক দলের নেতা অভ্রর সাথে যোগাযোগ করার চেষ্টা করো। আজকাল সে হট নিউজে সব জায়গায়। প্রতিটা নিউজ চ্যানেল তার কথা হচ্ছে। এর মধ্যে একবার যদি আমাদের চ্যানেলে পার্সোনালি ওনার ইন্টারভিউ নিতে পারি তাহলে টিআরপি অনেক বাড়বে। আমি কিভাবে তার সাথে যোগাযোগ করব? কামন সুরভি, অভিনেত্রী ইনারা তোমার বান্ধবী। তার ভাসুর হয় অভ্র। এখন তো সবাই জানে অভ্র এই যুগের সবচেয়ে বিখ্যাত ব্র্যান্ড। পঞ্চসুরের সদস্য সভ্যর ভাই, ইসমাত বংশের ছেলে। তাকে একটাবার আমাদের চ্যানেলে আনতে পারলে চ্যানেল টপে উঠে যাবে। তোর পক্ষে তাকে আনাটা তেমন একটা কঠিন কাজ হবে না। বন্ধুত্বকে নিজের লাভের জন্য ব্যবহার করাটা আমি শিখিনি। আমি ইনারাকে কিছুই জিজ্ঞেস করতে পারবো না। আহনাব উঠে দাঁড়ায় তার সামনে। প্লিজ সুরভি, আমাদের চ্যানেলের জন্য এটা খুব ভালো হবে। আর তোমাকে ফার্স্ট ইন্টারভিউ নিজে রিপোর্ট করতে দেয়া হবে। আমি চাই তোমার স্বপ্নটা পূরণ হোক। কেবল ডেস্ক জব না করে তুমি নিজের রিপোর্টার হওয়ার স্বপ্ন পূরণ করো। ওই লোকটা 1 নম্বরের অভদ্র, বাজে আর স্বার্থপর মানুষ। তুমি তো তার সাথে সারা জীবন কাটাবে না, কেবল একটা ইন্টারভিউ। আহনাব হাত ধরে আবদারি সুরে বলে, প্লিজ আমার জন্য। তার করুণ গলা শুনে মন গলতে শুরু করে সুরভির। সে দীর্ঘশ্বাস ফেলে। ইনারার সাথে কথা বলে দেখব, একবারই বলবো। এই তো লক্ষ্মী মেয়ে বলে আলতো করে চুমু খায় তার হাতে। সুরভির গালে হালকা লাল আভাস ছড়ায়। সে লজ্জায় চোখ নামিয়ে নেয়। মিনমিনে গলায় বলে, আমি তাহলে কাজে ফিরে যাই, রাতে দেখা হচ্ছে। ও সুরভি। আহনাব থামায় তাকে। কেমন আমতা আমতা করে বলে, আজ রাতে ডিনার ক্যান্সেল করতে হবে, আমার একটু কাজ আছে। উদাসীনতা স্পষ্ট ভেসে ওঠে সুরভির মুখে। রাতের জন্য গত 1 সপ্তাহ ধরে সে পরিকল্পনা করছিল। কি পোশাক পরবে, কি কথা বলবে, ডিনারের পর কি করবে ইত্যাদি। তার জন্য একটা ঘড়ি উপহার কিনেছে। আজ যে তাদের প্রথম দেখার 2 বছর পূর্ণ হলো। সে ভেবেছিল এই খুশিতে আহনাব আজকে ডিনারের প্রস্তাব রেখেছে, কিন্তু এখন তার মনে হচ্ছে আহনাবের দিনটার কথাই মনে নেই। আর যদি মনে না থাকে, সে মনে করতেও চায় না। সে মলিন হেসে উত্তর দেয়, ঠিক আছে। কেবিন থেকে বের হয়ে সুরভি ফোন বের করে ইনারাকে কল দেবার জন্য। ইনারা তার সবচেয়ে কাছের বান্ধবী আর তার প্রিয় একজন মানুষ। স্কুলের দিন থেকে তারা একসাথে কত মজা করেছে। যদিও এখন সে দিনগুলো হারিয়ে গেছে। সময়ের সাথে সাথে জীবনের দায়িত্বগুলো সম্পর্কের আগে এসে পড়ে, কিন্তু সম্পর্ক বদলায় না। ইনারার সাথেও তার সম্পর্ক এমন। সে দ্বিধায় থাকে। 1 সপ্তাহ পূর্বেই ইনারার বিয়ে হয়েছে। তাদের হানিমুনে যাবার কথা। এই সময় তাকে কল দিবে, দ্বিধা নিয়েই কল মেলায় তাকে, কিন্তু ইনারার কল ধরতে 1 মুহূর্ত লাগে না। আর কল ধরতেই তার উচ্চ স্বরের কথা শোনা যায়, ভালো সময় কল দিয়েছিস, আমার মাথায় আগুন বুদবুদ করে ফুটছে। তোর গলা শুনে মনে হচ্ছে তুই খুব রেগে আছিস। কি হয়েছে? কি হবে আবার? ওই অসভ্য লোকটা থাকতে আমার মেজাজ খারাপ হবার কোনো ভিন্ন কারণ লাগে? আমি মাসুম বাচ্চা, এত চুপচাপ থাকি। সে উঠে পড়ে আমার সাথে ঝগড়া করে আর বলে আমি নাকি জঙ্গলি, আমি নাকি শুধু ঝগড়া করি। তুই বলতো, আমি এত নম্র ভদ্র প্রকৃতির মেয়ে, আমি ঝগড়া করতে পারি? জানেমান, তুমি ঝগড়াঝাটিতে চ্যাম্পিয়ন। দুলাভাই তো কেবল তোমার ঝগড়ার জালে ফেসে যায়। এই দুলাভাইয়ের শালি, তুমি আমার দলে না ওই অসভ্যর? যা সত্যি তাই তো বলছি। এসব বাদ দে, তোরা হানিমুনে কবে যাচ্ছিস? যাবার কথা তো ছিল আগামীকাল, সব গোছানো শেষ। এখন ভাবছি যাব না, ওখানে যেও আমার সাথে ঝগড়া করবে। দেখ, তোদের 1 মিনিট ঝগড়া বাঁধে, অন্য মিনিটে প্রেম বিধে তোদের মনে। তাই হানিমুনে ক্যান্সেলের কথা একবারও ভাববিও না, না হলে তোর খবর আছে। ধমকের সুরে বলে সুরভি। ঠিক আছে মা, এভাবে ধমক দিচ্ছিস কেন? বাচ্চামো ভাব নিয়ে বলে ইনারা। আবার জিজ্ঞেস করে,
তুই অফিসের সময় কল দিয়েছিস? কোনো কাজ ছিল? ওই হয়েছে কি, কিভাবে বলি? আর আমতা আমতা করে কথা বলার ধরনে ইনারা বলে, মুখ দিয়ে বল। তোর বেস্ট ফ্রেন্ডের সাথে কথা বলছিস, অচেনা কারোর সাথে না। এত ঢং করলে আছাড় মারব। বল কি হয়েছে? আহনাব বলছিল তোর কাছে একটা ফেভার চাইতে। অভ্রর ইন্টারভিউ নিতে চাইছে আমাদের চ্যানেলে। তুই একটু কথা বলতে পারবি ওনার সাথে? অথবা সভ্য ভাইয়াকে বলিস কথা বলতে। ভাইয়া বাড়িতে আছে, মা গতকাল আসতে বলল। আজ দুপুরে যাওয়ার কথা, মাকে পটিয়ে আজ রাতে থাকতে বলবো। তুই অফিস শেষে আয়, নিজে বুঝিয়ে কথা বলে নিস। এই চক্করে তোর সাথেও দেখা হয়ে যাবে। তোদের ওদিকের রাস্তা তো অনেক দূর, বেশি রাত হয়ে যাবে। গাড়ি পাঠিয়ে দেব। এমনিতেও দাদাজনের বাছাই করা গাড়ি ছাড়া ঢুকতে দেয় না দুয়ার দিয়ে। আজ রাতে আমার সাথে থাকবি। কাল আমাদের এয়ারপোর্টে সিআপ করে অফিসে চলে গেলি। প্লিজ মানা করিস না। কত বছর হয়ে গেল আমরা রাত জেগে গল্প করি না। কলেজের দিনে কত গল্প করতাম। আয়না প্লিজ, তুই না আসলে আমি কিন্তু ভাইয়ের সাথে কথা বলবো না। এখন ব্ল্যাকমেল করছিস? কি খারাপ তুই? আচ্ছা শোন, রাত 8টায় গাড়ি পাঠিয়ে দিস। অ্যাড্রেস সেন্ড করে দিচ্ছি, আর ড্রাইভারের নাম্বার পাঠিয়ে দিস। সন্ধ্যাবেলা অফিস থেকে দ্রুত বেরিয়ে যায় সুরভি আর তাইফা। অফিসের কাছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স। সেখানে যায় ইনারার জন্য কিছু নিতে। তার বিয়েতে মনমতো তাকে আলাদা কিছু উপহার দিতে পারেনি, তাই আজ কিনতে এসেছে। তবে শপিং করতে বেশি সময় লাগে না তার। প্রথম নজরে একটা আকাশি রঙের গাউন তার পছন্দ হয় এবং নিয়ে নেয় ইনারার জন্য। তারপর যায় ফুড কোর্টে কিছু খেতে। সুরভি তাইফাকে বলে, এখানে একটা স্টলের ডোসা অনেক মজার পাওয়া যায়, অনেক ইয়ামি। ডোসা খাবে? চল, আমি আগে ট্রাই করিনি। প্রশংসা শুনে মুখে পানি এসে পড়েছে। দুজনে হাঁটতে থাকে ভিতরের দিকে। স্টলের দিকে এগোয়। হঠাৎ থেমে যায় তাইফা। সুরভি তখনও হাঁটছিল ও কথা বলছিল। তাইফাকে পাশে না পেয়ে সে ফিরে তাকায়। তার কাছে যে জিজ্ঞেস করে, এখানে দাঁড়িয়ে পড়লি কেন? তাইফা একই দৃষ্টিতে তাকানো, আঙুল দিয়ে ইশারা করে বলে, ওটা আহনাব স্যার না? আহনাব? উনি এখানে কি করবে? উনি তো মিটিং। সে ডান পাশে তাকাতেই দেখতে পায় আহনাবকে। একটি নীল রঙের জামা পরা মেয়ের সাথে বসে আছে। তাদের সামনে টেবিলে 2 গ্লাস কফি। টেবিলের ওপর মেয়েটির হাতের ওপর আহনাবের হাত। তাদের এভাবে দেখে চোখে মুখে রাগান্বিত ভাব ছড়ায় সুরভির। তাইফা তখন বলে, তুই 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 ঠিক আছিস তো? আরে তুই চিন্তা করিস না, হতে পারে মেয়েটা ভাইয়ের ফ্রেন্ড, তাই না? ফ্রেন্ড না, এক্স গার্লফ্রেন্ড, কঠিন গলায় বলে সুরভি। নিজের ফোন বের করে আহনাবের নম্বরে কল দেয়। আহনাব কথা বলছিল বিধির সাথে। হঠাৎ তার ফোন বেজে ওঠে। সুরভির ফোন। হঠাৎ করে তার চোখে মুখে ছড়ায় ভয়। তার ঘাবড়ে যাওয়া মুখ দেখে বিধি জিজ্ঞেস করে, কি হয়েছে? সব ঠিক আছে তো? সব ঠিক। সে কল কেটে দেয়, কিন্তু আবার কল আসে সুরভির। আবারও কাটার পর কল দেওয়ার এবার সে কলটা রিসিভ করে। বিরক্তি সুরে বলে, দেখছো তো কল কাটছি, বারবার কল দিচ্ছ কেন? মৃদু স্বরে বলল আহনাব। কোথায় তুমি? এটা কেমন প্রশ্ন? তোমাকে তো বললামই আমি মিটিংয়ে আছি। কফি ডেটে হাতে হাত রেখে খুব ভালোই মিটিং চলছে তোমার। কথাটা শুনে চমকে ওঠে আহনাব। তার চোখ দুটো বড় বড় হয়ে যায়। অস্থির হয়ে আশেপাশে তাকাতেই দেখতে পায় সুরভিকে। সে ক্রোধিত দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। একে অপরের উপর চোখ পড়তেই সে কানের কাছ থেকে ফোন সরিয়ে নিল আর দ্রুত গতিতে হাঁটতে শুরু করলো। আহনাব উঠে দৌড় দিল তার পিছনে। তাকে কৈফিয়ত দিতে শুরু করলো। সুরভি, আই ক্যান এক্সপ্লেন, তুমি যা ভাবছো এমন কিছু না, আমি জাস্ট ওর সাথে। সুরভি তার মুখ থেকে বাক্য কেড়ে বলে, আমি এখন কোনো কথা শুনতে চাই না। অনেক মানুষ আছে, আমার তামাশা তৈরি করার ইচ্ছে নেই। আপনি যান ব্যক্তিগত মিটিং করতে। খোঁচা মেরে কথাটা বলে সে লিফটে উঠে পড়ে। রাগে বের হয় লিফট থেকে। একবার ভাবে ইনারাদের বাড়িতে যাবে না, যাবার মনটাই নষ্ট হয়ে গেছে তার। কিন্তু পরক্ষণে কিছু কথা ভেবে যাবার সিদ্ধান্ত অটল থাকলো। বলার পর না গেলে ইনারার মন খারাপ হবে এবং এর কারণে আগামীকাল ট্রিপও মন মরা হয়ে থাকবে। এছাড়া সে নিজের ব্যক্তিগত জীবনের কারণে কাজের প্রতি অবহেলা করতে পারে না। তাই কিছুদূর এগিয়ে যেয়ে উঠল সে ইনারার পাঠানো গাড়িতে। কৃষ্ণরঙা আকাশের বুকে ঝিলমিলে তারাগুলো জ্বলছে। জ্যোৎস্না ছড়ানো চন্দ্রিমাও। সুরভির চক্ষুর কোণেও চিকচিক করছে এক বিন্দু জল। কিছুক্ষণ পূর্বের দৃশ্য তার চোখে ভাসছে।
তার বুকের ভেতর অদ্ভুত এক যন্ত্রণা কাবু করেছে। ইনারা সিঁড়িতে দেখে মা ও দাদিজান কিছু কথা বলছে সোফায় বসে। তাদের দেখে সে দ্রুত নামে, সোফায় যে বাচ্চাদের মতো গুটিসুটি মেরে বসে পড়ে মায়ের পাশে। মায়ের হাতে একটি মেয়ের ছবি, ফর্সা দেহের রং, তীক্ষ্ণ ধারালো মুখের গঠন আর হরিণীর মতো টানা দুটি চোখ। সাদা শার্টের উপর কালো রঙের ব্লেজার পরা আর চুলগুলো হাই পেনিলেট করে রাখা। তাকে দেখে মনে হচ্ছে কেউ জোর করে ছবিটা তুলেছে। তার চোখে রাগ রাগ ভাব, ঠোঁটে হাসির ছোঁয়া নেই। ইনারা কৌতূহলী হয়ে জিজ্ঞেস করে, মেয়েটা কে মা? অভ্রর জন্য বাবা বাছাই করেছেন। ওদেরও মিউজিক কোম্পানি আছে। আগে এত নাম ছিল না কোম্পানিটির, কিন্তু মেয়েটা কোম্পানি জয়েনের পর সফলতা অনেক বেড়েছে। ইসমাত কোম্পানির প্রতিযোগী হতে পারে বলে ধারণা করছেন। তাই বাবা ওর সাথে অভ্রর বিয়ের কথা বলছে। অবাক করার ব্যাপার হলো অভ্র রাজি হয়েছে। দাদি যেন কথায় তাল মিলালেন। আসলে অভ্র তো বিয়ের থেকে 10 হাত দূরে থাকতো। আল্লাহ জানে তোমার দাদা যেন এমন কি কথা বলল যে একদিনে বিয়ের জন্য রাজি হয়ে গেল। বিষয়টা অবাক করার মতো। নাম কি মেয়েটার? মায়া। মায়া চৌধুরী। অভ্র ভাইয়া মেয়ের ছবি দেখেছে? হ্যাঁ, মাত্র দেখেছে। এখন চলে যাচ্ছে। ইনারা ঘাবড়ে যায়। চলে যাচ্ছে? কোথায় চলে যাচ্ছে? ওর কি যেন কাজ আছে, তাই রওনা দিল যাবার জন্য। হায় হায়, সুরভির অভ্রর ভাইয়ের সাথে কাজ ছিল, তাই আসছে এত দূর থেকে। আমি যে ভাইয়াকে থামাই বলে দৌড় দেয় সে। এই ইনারা এভাবে দৌড় দিও না, পড়ে যাবে তো। কে শুনে কার কথা? ইনারা দৌড়ে যায় সেদিকে। দাদিজান বলে, ওর বান্ধবী যার নাম বলল না, সুরভি, ওকে অভ্রর জন্য পছন্দ হয়েছিল আমার। মেয়েটা ইনারার মতো চঞ্চল ও বাচ্চামো স্বভাবের না, কিন্তু ওর গুণ দেখে মনে হলো বাড়ির বড় বউ হলে ভালো হতো। শান্ত, নমনীয় ও ধৈর্যশীল, হাসি খুশি থাকে সব সময়। অভ্রকে ওই ঠিক করতে পারত। সুরভির গাড়ি এসে পৌঁছে গেটের সামনে। প্রবেশদ্বার আগে থেকেই খোলা ছিল, তাই সরাসরি গাড়ি ভেতরে ঢোকায়। তখনই শব্দ হয়, গাড়ি হঠাৎ থেমে যায়। ড্রাইভার গাড়ি থেকে নেমে উচ্চস্বরে বলে, চোখ কোথায় রেখে গাড়ি চালাস তুই? দেখতেছিস না সামনে দিয়ে গাড়ি আসে? সেই সময় গাড়ি থেকে উঁচু লম্বা একটা পুরুষ বের হয়। সাদা পাঞ্জাবির উপর নীল রঙের কোটি পরা, পাঞ্জাবির হাতাটা কুনি পর্যন্ত বোটে রাখা। তাকে দেখে ড্রাইভার চুপ হয়ে গেল। তার মুখে ভয়ের ছাপ স্পষ্ট। সে এক ঢোক গিলে আমতা আমতা করে বলে, সে সাহেব আপনি মাফ করে দেন। আমি ভাবছি কোনো ড্রাইভার গাড়ি চালায়। মাফ করে দেন স্যার। অভ্র তীক্ষ্ণ দৃষ্টিতে তাকা ড্রাইভারের দিকে, তারপর হেসে তার দিকে এগিয়ে আসে। তার কাঁধে হাত রেখে বলে, আরে চাচা, তো ঘাবড়াচ্ছেন কেন? এখন আমি ভুল করছি বলেই তো চিল্লাচিল্লি করছিলেন। এক কাজ করুন, এখন চেঁচামেচি করে মনের সব কথা বের করে দিন। নানা সাহেব, কি বলেন? আমার দোষ ছিল, এভাবে আমার না গাড়ি ঢুকানো উচিত হয়নি। অভ্র দৃষ্টি সরু হয়ে আসে। আপনার দোষ থাকলে চেঁচামেচি করছিলেন কেন? আমার জায়গায় আপনার জুনিয়র কোনো ড্রাইভার থাকলে তো হাত উঠাতেনও মনে হয়। মাফ করে দেন স্যার, ভয় পেয়ে গেছিলাম। এত দামি গাড়ি আমার হাতে নষ্ট হয়েছে, এর ক্ষতিপূরণ কিভাবে দিতাম, তাই সামনের জনের উপর দোষ চাপিয়ে নিজে বাঁচতে চাইছেন। সামনের জন গরিব তা ভেবে ইন্টারেস্টিং। ড্রাইভার হাঁটু বসে গেড়ে তার সামনে হাত জোর করে আকতি মিনতি করতে শুরু করে। ক্ষমা করে দেন স্যার, আর হইব না, এইবারের মতো মাফ করে দেন। এই কথা বড় সাহেবরা জানাইয়েন না। আমার ঘরে বউ বাচ্চা আছে, চাকরি গেলে ওদের খাওয়ামো কি? সুরভি বসেছিল গাড়ির ভেতর। গাড়ির ভিতরে কোনো শব্দ সঠিকভাবে শুনতে পাচ্ছিল না সে, কিন্তু জানালা দিয়ে দেখতে পারছিল অভ্র এবং ড্রাইভারকে হাঁটু গেড়ে বসতে দেখে তার মাথায় রাগ চড়ে। 1-2 না ভেবে গাড়ি থেকে নেমে দাঁড়ায় অভ্রের সামনে। উচ্চস্বরে তাকে বলে, কি সমস্যা আপনার? এক তো গাড়ির অ্যাক্সিডেন্ট করলেন, এর ওপর নিজের বাবার বয়সী লোককে দিয়ে এমনভাবে আকুতি করাচ্ছেন। লজ্জা লাগে না আপনার? সে ড্রাইভারের হাত ধরে দাঁড় করায়। আপনার ওনার সামনে এত অনুরোধ করার প্রয়োজন নেই। অভ্র হেলান দিল গাড়িতে। মেয়েটাকে প্রথম নজরে দেখেই তার চেনা চেনা লাগছিল, কিন্তু চেহারা সঠিক মনে পড়ছে না। সে শান্ত গলা জিজ্ঞেস করে, কে আপনি? এইখানে কি করছেন? আমি কে সেটা পরে জানলেও হবে। প্রথমে আপনি ওনাকে সরি বলুন। সরি আর আমি? আপনি জানেন আমি কে? কোন এক দেশের রাজা হলেও সরি বলতে হবে। কানের সামনে কাকের মতো ক্যাকা করা বন্ধ করুন। বিরক্তিকর আপনার কথা। আমি কাকের মতো কাকা করি? আপনি কে জানেন? আপনি আস্তে একটা অভদ্র, বেয়াদব ফাজিল, যার অন্যদের থেকে কোনো মতলব নেই আর বড় বড় কথা বলে জনগণের সেবা করার।
প্রথমে নিজের ব্যবহার ঠিক করেন, পরে দেশের অবস্থা ঠিক করার ব্যবস্থা করেন। আপনি আপনি একটা ছাগল যে সারাক্ষণ ছাগলের মতো ম্যামা করেন, ছাগল একটা। ও রিয়েলি? অভ্র তাচ্ছিল্য হেসে তার দিকে এগোয়। মুখ খুব বেশি চলে আপনার। আপনি এখন শেখাবেন আমি কিভাবে কথা বলবো? আপনি জানেন আমার মাথা নষ্ট হলে আমি কি কি করতে পারি? সুরভির একেবারে কাছে এসে পড়ে সে, এতটা কাছে যে সুরভি নিজে ঘাবড়ে পিছিয়ে যেতে নেয় আর পাথরের সাথে পা লেগে পড়ে যেতে নেয়। সে সময় অভ্র তার হাত ধরে নেয়। পড়ে যাওয়ার সময় এক মুহূর্তের জন্য সুরভির হৃদয় স্পন্দিত হতে ভুলে যায়। চোখ বন্ধ করে নেয় সে। শব্দ করে উঠে তার মনে হলো কেউ তার হাত ধরে নিয়েছে। সে চোখ খোলে। অভ্র তার হাত ধরে এবং শান্তির নিঃশ্বাস নিতে পারে সে। পরক্ষণে অভ্র তার হাত ছেড়ে দেয়। সে পড়ে যায় রাস্তায়। ব্যথায় শব্দ করে ওঠে। চোখে একরাশ ক্রোধ নিয়ে তাকায় অভ্রর দিকে। আপনি ইচ্ছে করে আমাকে নিচে ফেলালেন, তাই না? মানুষ এতটা অভদ্র কিভাবে হয়? বিরক্তিকর। সে নিজের হাত থেকে বালি ঝাড়ছিল। অভ্র তার সামনে এক হাঁটু গেড়ে বসে। সুরভি চোখ তুলে তাকাতেই বন্ধনে আবদ্ধ হয় দুই জোড়া নয়ন। এক দমকা হাওয়া ছুটে যায়, এলোমেলো করে দিয়ে যায় সুরভির কৃষ্ণাঙ্গ কেশ। এরপর অদ্ভুত এক কাণ্ড ঘটে। আচমকায় অভ্র তার কপালের সামনে আসা চুলগুলো আঙুল দিয়ে আলতো করে সরিয়ে দিয়ে মৃদু হাসি নিয়ে বলে, সুন্দর মেয়েদের রাগ করতে নেই, জানো না? নিজের লিমিটে থাকা শেখো। সে তাকায় সুরভির দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে। কঠিন সুরে তার বাক্যটা সম্পূর্ণ করে, না হয় আমি শেখাতে গেলে তোমার জন্য ভালো হবে না। সুরভির কানে সম্পূর্ণ কথাও পৌঁছালো না। অভ্র এতটা কাছে গেছে তার দম বন্ধ হয়ে আসছে। ভয়ও লাগছে। আজ পর্যন্ত এতটা কাছে সে আহানাতকেও আসতে দেয়নি। আর এই লোক কোনো সম্বন্ধ ছাড়াই এতটা কাছে এসে পড়ল, কি নির্লজ্জ। সুরভি চোখ সরিয়ে নেয়, পিছিয়ে যায়। তার বুকের ভেতর ক্রোধের ঝটিকা বইছে। কোনো মানুষ এতটা নির্লজ্জ কি করে হয়? ঝট করে কোন মেয়ের এতটা কাছে এসে কোন জ্ঞানে? সে তার হাতটা এক ঝটকায় সরিয়ে দেয়। কিছু কটু কথা শোনাতে যাবে, আর দেখে ইনারা দৌড়ে আসছে প্রবেশপথ থেকে। তার মুখে অনেকটা বিষয় দেখা গেল। তবু সে কিছু জিজ্ঞেস করার পূর্বে সুরভির কাছে এলো। চিন্তিত সুরে জিজ্ঞেস করলো, কি হলো তোর? প্রশ্নের উপর পাল্টা প্রশ্ন করে অভ্র। তুমি এই মেয়েকে চিনো? জি ভাইয়া, আমার বেস্ট ফ্রেন্ড। বিয়েতে এসেছিল, আপনার মনে নেই? অভ্রর এইবার অচেনা মেয়েটির মুখ চেনা হলো। মনে পড়ল ঘটনাটি। গত সপ্তাহে সভ্য আর ইনারার বিয়েতে বাড়ির ভেতর প্রবেশ করেছিল সে। তখন মেয়েটা না দেখে বিড়বিড় করতে করতে আসছিল তার দিকে। আশেপাশে মানুষ ভর্তি, হাঁটতেও কষ্ট হচ্ছিল। এর মাঝে তার সাথে ধাক্কা খেয়ে পড়ে যাওয়ার বিরক্তির স্বরে বলে, এই কোন ছাগল না দেখে হাঁটছে রে? মেয়েটা তার হাত ঝেড়ে মুখ তুলে তাকায়। একবার ছড়িয়েও বলে না। তার পাশে দাঁড়ানো ফজলু, তার বিশেষ লোক, তার সহকারী। তার সকল কাজ ফজলুই সামলায়। সবসময় মুখ ভর্তি পান থাকে। সে পান চিবোতে চিবোতে বলল, আমার নাম ফজলু মিয়া। আপনি আমার অভ্র বাইরে অভদ্র কইছেন, আপনার সাহস তো কম না। সে রাগ হয়, কারণ অভ্রর ব্যাপারে কোনো কটু কথা সে সহ্যই করতে পারে না। বলতে না বলতে মেয়েটা তেলে বেগুনে জ্বলে ওঠে। সে বলে, এইমাত্র যে গাড়ি এসেছে তা আপনার? ফজলু মিয়া কয়, কথা হাসা, গাড়িটা না একদম খাসা। খাসারে মাসা বানিয়ে উড়িয়ে দেব, ফাজলামো করেন? একটি বৃদ্ধ মহিলা সিএনজি থেকে নামছিল। আপনারা সিএনজির একদম সামনে গাড়ি থামালেন। সেখানে এত লোক ছিল, তাদের কিছু হয়ে গেলে কি হতো? টাকা এবং ক্ষমতা আছে বলে নিজের মন মর্জি মতো সব করবেন? ফজলু মিয়া এবার খেপে যায়। আপা, মুখ সামলে কথা কন। আপনি জানেন সে কে? মেয়েটা হাত আড়াআড়ি ভাঁজ করে। জানি, একজন অনৈতিক নেতা। আপনার যদি মনে হয় আমি আপনাদের থেকে ভয় পেয়ে অন্য কিছু বলবো, তার আগে আগে পিছিয়ে ঘুরবো, তাহলে এমনটা একদম হচ্ছে না। আমি এক টিভি চ্যানেলে কাজ করি। এর মধ্যে অনেক গুপ্ত খবর পাই আপনাদের, যা আপনার টাকা দিয়ে দাবানোর চেষ্টা করেন। ইনফ্যাক্ট ইনারাকে সাহায্যের নামে যে আপনি নিজের কাজ সেরেছেন তা আমি জানি। তাই মোটেও সম্মানের আশা করবেন না, কারণ আপনারা সম্মানের যোগ্য না। ভাই, আপনি চুপ কেন? এই মাইয়ার কথা শুনছেন কেন? কিছু তো। অভ্র ফজলু মিয়াকে হাতের ইশারায় থামাতে বলে, আর সুরভিকে নম্র কণ্ঠে জিজ্ঞেস করে, তোমার নাম কি? আর কোন চ্যানেলে কাজ করো? কেন? আমাকে চাকরি থেকে বের করবেন? করুন, কিন্তু নিজের প্রয়োজনীয় তথ্য নিজেই খুঁজে বের করুন।
মেয়েটার সেখানে দাঁড়িয়ে থাকে না, ভেংসি কেটে বিড়বিড় করে সেখান থেকে বেরিয়ে গেল। অভ্রর গত সপ্তাহের কথা মনে পড়ার পর মেয়েটার দিকে তাকায়। হ্যাঁ, এই মেয়েটাই তো তার সাথে রুষ্ট ব্যবহার করেছিল। তার দাদাজান ছাড়া আজ পর্যন্ত কেউ তার সাথে এইভাবে উঁচু স্বরে কথা বলার সাহস পায়নি। এমনকি এমন দুঃসাহস তার দলের মুখ্য নেতারাও করেননি। আর কেউ করলে রেহাই পায়নি। সকলেই জানে তার মেজাজ একটাবার খারাপ হলে তাদের কাউকে সহজে ছাড়বে না। এছাড়া আজ পর্যন্ত কোনো মেয়ে তার সাথে এমন রুষ্ট ব্যবহার করেননি। কিন্তু এই মেয়ের এমন ব্যবহারে তার রাগ উঠছে না, উল্টো ব্যাপারটা তার কাছে হাস্যকর লাগছে। মনে হচ্ছে কোনো বাচ্চা বিনা কারণে একরাশ ক্রোধ তার নাকের ডগায় নিয়ে ঘুরছে। অবশ্য মেয়েটাকে দেখতেও বাচ্চাদের মতো দেখায়। শ্যামবর্ণা মেয়েটির বাচ্চা সুলভ মুখখানি, পুতুলের ন্যায় বড় বড় দুটো চোখ, গোলাপি ফোলা ঠোঁট। ইনারার বয়সী হলেও বয়সের তুলনায় মেয়েটির মুখ থেকে বাচ্চামো ভাবটি যায়নি। তাই হয়তো সেও মেয়েটার উপর এত রাগ উঠছে না অভ্রর। উল্টো এমন অহেতুক ঝগড়া ভালোই লাগছে তার। তবুও কারোর সামনে নিজেকে নরম দেখানোটা তার নীতিতে পড়ে না। তাই সে কাঠ কাঠ গলায় বলে, আমি কেবল গুরুত্বপূর্ণ মানুষদের মনে রাখি। সে উঠে দাঁড়িয়ে হাত সরিয়ে দেয় সুরভির দিকে, হাত ধরে ওঠার জন্য। সুরভি বিরক্তির নিঃশ্বাস ফেলে। মানুষটার দিকে তাকাতেও তার গা জ্বলছে। তার হাত বাড়ানো দেখে এগিয়ে যায়, নিজে উঠে দাঁড়ায় কোনো মতে। দাঁড়াতে অনুভব করতে পারলো পায়ের ব্যথা, হয়তো পা মুড়ে গিয়েছে। ইনারা আতঙ্কিত সুরে জিজ্ঞেস করলো, তুই ঠিক আছিস? সুরভি মাথা নাড়ায়, ঠিক আছি। ইনারা অভ্রর দিকে তাকে বলে, ভাইয়া আপনি প্লিজ আজ যাবেন না, সুরভি আপনার সাথে দেখা করতে এসেছে। নাও দ্যাটস ইন্টারেস্টিং। অভ্র ভুরু নাচিয়ে তাকে সুরভির দিকে, বাট আই শিওর ডোন্ট কেয়ার। অভ্র তার গাড়ির দিকে ফিরে যেতে নিলেই ইনারা ডাক দেয় তাকে, ভাইয়া প্লিজ, ওর একটু কাজ আছে। কাজ থাকলে সেরকম ব্যবহার করতে হয়। তোমার বান্ধবী এত সময় ধরে আমার সাথে বেয়াদবি করেছে কেবল। এক্সকিউজ মি। সুরভি তাদের কথোপকথনে হস্তক্ষেপ করে, আপনি ড্রাইভার আঙ্কেলের সাথে বেয়াদবি করছিলেন। ড্রাইভার এগিয়ে এসে তাদের সামনে দাঁড়িয়ে আতঙ্কিত সুরে বলে, ম্যাডাম সাহেব আমার সাথে কিছু করে না, আমি ভুল করে গেট খোলা পেয়ে ভেতরে গাড়ি ঢুকিয়ে দিচ্ছি। ভাবিও নাই দরজা খোলা, সেও তো কোনো গাড়ি আইব। আমার দোষে গাড়িটা লাগছে, আর আমি অন্য ড্রাইভার ভেতরে ভেবে দোষ চাপিয়ে দেওয়ার লাগে বকা শুরু করছি। সাহেব আমার লগে বেয়াদবি করে না, আমি অনুরোধ করছিলাম যেন স্যার বড় সাহেবরে কিছু না বলে। সুরভির চোখ বড় হয়ে আসে, লজ্জায় থতমত খেয়ে যায় সে। অভ্রর দিকে এক পল তাকায়। অভ্র তার দিকে তাকিয়েছিল। সে তাকাতেই ভুরু নাচালো, লজ্জায় চোখ নামিয়ে নেয়, আবার ইনারের দিকে তাকায়। সে ইশারায় বলে ক্ষমা চাইতে। সুরভিও ইশারা মানা করে, সে কিছুতে ক্ষমা চাইবে না। অভ্র তাদের এমন অদ্ভুত ব্যবহার দেখে বলে, তোমরা আমার সময় নষ্ট করছো। ইনারা সুরভির হাত ধরে ফিসফিসে বলে, তোর কাজ আছে, তুই ভুল করছস, সরি বলে দে। এই অভদ্র লোককে আমি সরি বলবো? সে কি বলেছে জানিস? আমার কণ্ঠ নাকি কাকের মতো। এত বড় অপমান! আরে কাজ হলে গাধাকেও বাপ বানাতে হয়। বলে দে না, একটা সরিতে তোর কি আসা যায়? মানে তোর ভাসুর গাধা? আরে ধুর, বলতো। চলে গেলে তোর কাজের জন্য, আমিও তাকে আর খুঁজে পাবো না। সে বছরে একবার আসে না এই বাড়িতে, আর কারো কল ধরলেও ভাগ্য। সরি। সাথে সাথে সুরভি বলে দেয় অভ্রকে। যা সে শুনেও না শোনার ভান করে বলে, কি বললে? শুনতে পারলাম না ঠিক। সুরভি তার বিরক্তির নিঃশ্বাসটা গোপন করে উচ্চস্বরে বলল, সরি সরি বলেছি, সরি। ঠিক আছে ঠিক আছে, ক্যাঁ করা বন্ধ করো এবার। সুরভি রাগে ক্রোধে জ্বলে ওঠে। মৃদু স্বরে ইনারাকে আবার বলে, তোর ভাসুরের মাথা ফাটাই ফেলবো আমি। আয় হায়, এই কাজ তো আমার। তোর হঠাৎ কি হলো? তুই তো এভাবে রাগিস না কখনো। আজ আমার মেজাজ প্রচুর খারাপ। এর ওপর তোর ভাসুর আমার মাথা নষ্ট করে দিয়েছে। মাথার 2-3টা তার ছিঁড়েই গেছে। আচ্ছা কুলডাউন হয়, ভেতরে আয়। ইনারা আবারও তাকালো অভ্রর দিকে, ভাইয়া আপনি আসুন, ওর একটু সাহায্য করুন। অভ্র জিজ্ঞেস করে, এতে আমার কি লাভ? তুমি জানো আমি লাভ ছাড়া কোথাও সময় নষ্ট করি না। কথা না শুনলে কিভাবে বুঝবেন আপনার লাভ আছে কিনা? অভ্র বাঁকা হাসে, কথায় পয়েন্ট আছে। সে ড্রাইভারের হাতে চাবি দিয়ে বলে গাড়িটা গ্যারেজে পার্ক করে দিবেন, তারপর ভিতরে রওনা দেয়। সুরভি বিড়বিড় করে তাকে বকতে বকতে থেকে গেল তার পিছনে। পায়ের ব্যথায় তার হাঁটতে খানিকটা কষ্ট হচ্ছিল, কিন্তু তা ইনারাকে বুঝতে দিল না। অযথা মেয়েটা চিন্তায় পড়ে যাবে। বাসার ভেতরে আসার পর তাকে দেখে মা, দাদিজান ভীষণ খুশি হয়।
ইনারা আর সভ্যর বিয়ের সময় সে যখন এখানে ছিল তখন তারা খুব আদর করেছিল সুরভিকে। বিশেষ করে সভ্যর মা, তার মতো মিষ্টিভাষী মহিলা খুব কমই দেখেছে জীবনে। সকলকে ভীষণ আদর করে, তার মুখেও মায়া মায়া ভাব। মুখ দেখলে স্পষ্ট হয় তার মনের ভেতর কতটা মায়া। মা তাকে দেখে রান্নাঘরে ঢুকলেন মজার কিছু রান্না করে আনতে, আর দাদিজান গেলেন তার ঈশার নামাজ আদায় করতে। সুরভি সোফায় বসে ইনারাকে জিজ্ঞেস করে, সভ্য ভাইয়া কোথায়? সে অসভ্যের কথা তো বলিসই না, কাল হানিমুনে যাব আর আজ গেছে অফিসে, এই কারণেই তো ঝগড়াটা হয়েছে। আমি ভালোবেসে জিজ্ঞেস করলাম কোন শাড়িগুলো নিব, আর সে তৈরি হয়ে ফুরফুর করে বের হয়ে গেল অফিসের উদ্দেশ্যে। ভাই আপনি বলেন, আপনার ভাই আমার সাথে এটা ঠিক করলো? সে অভ্রর দিকে তাকে অজান্তেই প্রশ্নটা করে, তারপর জিহ্বায় কামড় দেয়। অভ্রর সামনে কথাটা বলা ঠিক হয়েছে নাকি এই দ্বিধায় আছে সে। অভ্রর সাথে একাধিকবার দেখা হলেও তাকে এখনো চিনতে পারেনি। অভ্র এক মুহূর্তে গুরুগম্ভীর মুখী, তো অন্য মুহূর্তে তার ঠোঁটের কোণে হাসি। হাসিটা রহস্যময় থাকে বেশিরভাগ সময়, যেন তার মাথায় কিছু চলছে। আর যখন কথাটা মনে হয় তখনই আসলেই এমন কিছু ঘটে যা কল্পনার বাইরে থাকে। তবে আজ ইনারাকে অবাক করে অভ্র সরল হাসল, বলল, সভ্যর দোষ তো আছে এখানে। দাদাজানকে ভয় পেয়ে সব কথা শুনেও, কিন্তু যতই চেষ্টা করুক কোনো সময় দাদাজানের প্রত্যাশা অনুযায়ী সাফল্য অর্জন করতে পারবে না। তো বোকার মতো তার কথায় জীবন চালায়, কারণ সভ্য ভাইয়া তার বড়দের সম্মান করতে জানে। সুরভি বলে ঠ্যাস মারা গলায়। তার মুখোমুখি বসেছিল অভ্র, সে পায়ের উপর পা তুলে তাচ্ছিল্য হাসে। তোমার কথার অর্থ হচ্ছে আমি কারো কথায় উঠতে বসতে জানি না, এই কারণে আমি কারো সম্মান করতে জানি না। তো আমাকে এটা বলো, আজ পর্যন্ত তুমি তোমার মা বাবার সব ইচ্ছা মেনেছ বিনা কোনো প্রতিবাদে? উত্তর দেয় না সুরভি। সত্যি বলতে কলেজের পর যতগুলো কথা সে মেনেছে তা হাতে গুনতে পারবে সে। আর সবচেয়ে বড় প্রতিবাদ করেছে নিজের ক্যারিয়ারের জন্য। মা বাবা পারলে কলেজের পরেই তাকে বিয়ে দিয়ে দিত। তাদের কাছে মেয়েদের এমন চাকরির অর্থই সময় নষ্ট করা, বিয়েই তাদের প্রধান লক্ষ্য হওয়া দরকার। কিন্তু সুরভির জন্য তার গন্তব্য একদম পরিষ্কার, সে কী চায় জানে। তাই তো হাজারো বিরোধিতা করেও তার স্বপ্নের পথটাই বেছে নিয়েছে সে। কিন্তু এখন অভ্রর প্রশ্নের সঠিক উত্তর দিলে তো তার সামনে অপমানিত হতে হবে। আর এই মানুষটাকে তার এতটা অপছন্দ যে তার সামনে ছোট হতে রাজি নয় সে। পূর্বে কোটি কোটি মেয়ের মতো তার কাছে অভ্র ভীষণ পছন্দের ব্যক্তিত্ব ছিল। অপছন্দটা আসে তার চাকরির পরেই। অভ্রকে নিয়ে নানান ধরনের খবর আসে, যা মোটেও ভালো নয়, কিন্তু তা দাবিয়ে দেয়া হয় টাকা দিয়ে। অন্য যাই হোক, সে অন্যায়, দুর্নীতি, বিশ্বাসঘাতকতা সহ্য করতে পারে না। আর এত বছরে সে এটা তো জেনেছে অভ্রর মাঝে এইসব গুণ আছে। সুরভি ইচ্ছা করে কথাটা ঘোরায় যেন তার উত্তরটা না দিতে হয়। আমি সরাসরি কাজের কথায় আসি। আমি এনআই চ্যানেলে কাজ করি। চ্যানেলে আপনার ইন্টারভিউ নিতে চাইছি, এতে সাধারণ জনগণ আপনাকে আরও চিনবে। অলরেডি আমার প্রতিটি চ্যানেলে আমার কথাই হচ্ছে, তাহলে আমি কষ্ট করে ইন্টারভিউ দিতে যাবে কেন? কারণ এতে জনগণের সাথে আপনি আরও বেশি কানেক্ট হতে পারবেন। তারা আপনাকে না জানলে সাপোর্ট কেন করবে? গুড অ্যান্সার। ওকে, আমি ভেবে দেখব। আর যদি যেতে রাজি হই তবুও আমার একটা শর্ত আছে। কোশ্চেনগুলো আমি বাছাই করব। চোখ মুখ কুঁচকে নেয় সুরভি। এটা কোন ধরনের শর্ত? এটা তো জনগণকে আধারে রাখা হবে। হোক। আপনি এমন ভাব করছেন যেন এসব নতুন শুনছেন। সব জায়গায় এমনই হয়, না হলে হঠাৎ করে আপনারা এমন প্রশ্ন করে বসেন যাতে আমাদের বিশাল বড় সমস্যায় পড়তে হয়। ওয়েট, তুমি রিপোর্টারই তো? সুরভি আমতা আমতা করে বলে, আপাতত ইন্টার্ন, ডেস্ক জব করছি। আপনার ইন্টারভিউই প্রথম রিপোর্টারের কাজ করতে পারি। অভ্রভুরুন আছে, মানে আমার ইন্টারভিউ তোমার জন্য অনেক গুরুত্বপূর্ণ। ইন্টারেস্টিং। তাহলে তো আরও গভীরভাবে ভাবতে হবে। এখন আমাকে পছন্দ করে এমন কোটি কোটি মানুষ আছে, অনেক ভক্ত আছে। নতুন কাউকে দিয়ে ইন্টারভিউর ঝুঁকি নেওয়ার পূর্বে তো ভাবতে হবে। ইনারা সাথে সাথে বলে, ভাইয়া সুরভি ওর সকল কাজ পারফেক্টলি করে। ওর প্রথম ইন্টারভিউ আরও বুঝে শুনে করবে, আর ভক্তদের সেন্টিমেন্টেরও খেয়াল রাখবে। সুরভিরও কলেজের টাইমে আপনার ওপর হাই লেভেলের ক্রাশ ছিল, তাই ভালো করে বুঝবে। তার কথা শুনে সুরভির চোখ বড় বড় করে তাকায় তার দিকে। মুহূর্তে তার গাল লাল হয়ে যায়। সে কোনোই মারে ইনারার হাতে, কিন্তু ইনারা তাকে তোয়াক্কা না করে অনুরোধ করে অভ্রকে
ভাইয়া একটা সুযোগ দিয়ে দেখুন। অভ্র হাসে সুরভির দিকে তাকিয়ে। ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। ওকে, আমি নিজে শিডিউল দেখে জানাবো। সে ঘড়ি দেখে বলে, আমার কাজের সময় পেরিয়ে গেছে, আজ দিয়ে লাভ নেই। ইনারা মাকে বলো আমার জন্য ব্ল্যাক কফি 1 মগ পাঠাতে। ইনারা মাথা নাড়ায়। অভ্র যেতেই ইনারা সুরভির হাত ধরে বলে, দেখলি, কাজ করিয়ে দিলাম। কচু করেছিস। ওই লোককে বলতে গেলি কেন? কলেজের সময় তার উপর আমার ক্রাশ ছিল। ক্রাশ তো ছিল, তুই তো তার ছবিগুলো খবরের কাগজ ম্যাগাজিন থেকে কেটে রাখতি। কিন্তু এখন থেকে 2 চোখে সহ্য হয় না আমার। তুই জানিস লোকটা কত দুর্নীতি করে? আরে তোর কাজ হয়েছে না, খুশি থাক, অত পটর পটর করিস না। এসব বাদ দিয়ে আমার রুমে চল, গপিস করবো আজ সারা রাত ভরে। জোহান একসময় দেশের বড় এক তারকা ছিল। দেশ বিদেশে মানুষদের নিজেদের গানে সুরে মাতিয়ে রাখা পঞ্চসুরে অংশ ছিল। নিজের এক সোলো ক্যারিয়ারও ভালো অর্জন করেছে। অভিনেতা হিসেবে নাম ছিল তার। কিন্তু এক দুর্ঘটনায় সব শেষ হয়ে গেলে তার বাবার কোম্পানিতে গায়ক ছিল সে। ব্যাংকরাপ্ট হওয়ার পর তার সব শেষ হয়ে গেল। তার বাবাকে জেলে ভরা হলো তার কিছু অপরাধের কারণে। এর খবরে একসময়ের জনপ্রিয় তারকা হওয়া সত্ত্বেও এখন অনেকের অপছন্দের ব্যক্তি সে। এর ওপর কিছুদিন পূর্বের অ্যাক্সিডেন্টের পরিণামে বেড রেস্টে থাকতে হচ্ছে। আজ রাতে তাকে দেখতে এসেছে সাইদ। তার অ্যাসিস্ট্যান্ট ছিল এক সময়। সে এসে বসে জোহানের পাশে। কি খবর? কি আর খবর, চলছে আর কি। তুমি এত রাতে কীভাবে আসলে? কিছু কোম্পানির অফারের কপি পাঠিয়েছিলাম, দেখেছ? দেখেছি, প্রায় সবই সভ্যর আন্ডারে। যেসব কোম্পানিগুলো থেকে সেগুলো এসেছে, আমি ওর সাহায্য নিতে চাইছি না। ও তো তোমার বন্ধু, তাহলে এই কারণেই চাইছি না। সকলে ভাববে আমি কেবল অন্যের সাহায্যে নিজের নাম টিকে রেখেছি। প্রথমে আমার বাবা, এখন আমার বন্ধু। সভ্যর জন্য সহজে নিজের সুযোগটা কাজে পেয়ে গেছি। আর এটা সত্য হবে। তাই এবার আমি যা করব নিজের যোগ্যতায় করব। আমি মেইলে আরেকটি কোম্পানির অফার দেখেছিলাম, চৌধুরী এন্টারটেইনমেন্ট। সভ্যর কোম্পানিগুলো বাদে কেবল এই প্রতিষ্ঠানেই ভালো মনে হয়েছে। কোম্পানিটা অনেক ভালো, কবছর আগেও তেমন নাম ছিল না। নতুন সিইও আসার পর প্রফিট মার্জিন অনেক উপরে উঠেছে, মার্কেটিং স্ট্র্যাটেজিও ভালো। তাহলে এই কোম্পানির সাথেই কথা বলো, আমার এটাই ভালো লাগছে। তা আরেকবার ভেবে নাও, সভ্যর কোম্পানিগুলোতে তুমি অনেক সুবিধা পাবে, কিন্তু এই কোম্পানিতে একটুও না। ইনফ্যাক্ট আমি শুনেছি এই কোম্পানির নতুন সিইও ভীষণ রুড ও কঠিন স্বভাবের। তুমি সহ্য করতে পারবে? জোহান দীর্ঘশ্বাস গোপন করে বলে, পারতেই হবে। জীবনে কিছু সহজে পাওয়া যায় না, কিছু পেতে হলে কষ্ট করতে হয়। তুমি কথা বলো। আচ্ছা, এই সিইও এর নামটা কি শুনি? মায়া চৌধুরী। ডিনার শেষে ইনারা লাগেজে তার জামা কাপড় গোছাচ্ছিল। আগামীকাল সকাল সকালই তাদের রওনা দেওয়ার কথা। হঠাৎ কেউ এসে তাকে পিছন থেকে জড়িয়ে ধরে। ইনারা নিজেকে ছাড়ানোর চেষ্টা করে বিরক্তি সুরে বলে, ছাড়ুন তো, একেবারে কাছে আসবেন না আমার। সভ্য আরও শক্ত করে তাকে জড়িয়ে ধরে, তার কাঁধে ও গলার মাঝে মুখ ডুবায়। মৃদু স্বরে বলে, আমার মহারানী বেশি রাগ করেছে। ইনারা তার পেটে কুনি মেরে তাকে পিছনে সরিয়ে দেয়। খবরদার, আমাকে ছুবেনও না। এত জোরে কেউ মারে? তোমার জঙ্গলিপনা কবে কমবে? কথা বলবেন না আমার সাথে। যে অফিসে বসে থাকুন। আমি অফিসে বসে থাকলে আগামীকাল হানিমুনে কার সাথে যাবে? একাই যাব। লাগবে না আপনাকে। হানিমুনে যে আপনার ব্যাঙের মতো মুখ আমি দেখতে পারবো না। আমাকে না দেখলে হানিমুন কিভাবে কমপ্লিট হবে তোমার? সেই ইনারাকে জড়িয়ে ধরতে নিতেই আবারও মেয়েটা তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। সভ্য বলে, আহা, রাগ করো না। দাদাজান ডেকেছিল, না হলে তোমাকে ছেড়ে আমি যাই বলো? মুখে যত রসগোল্লার মতো মিষ্টি কথা। একটু শাড়ি পছন্দ করে দিতে বললাম, কোনগুলো ট্রিপে নেব তা দিলেন না। আপনার পছন্দের পড়তে চেয়েছিলাম বলেই তো জিজ্ঞেস করলাম। সভ্য কিছু না বলে বাইরে চলে গেল। আবারও ফিরলে এলো কিছু মুহূর্তের মাঝে। হাতে কিছু শাড়ির ব্যাগ। ব্যাগের থেকে একটি শাড়ি বের করে সে। লাল জর্জেট শাড়িতে রূপলি পাড়ের কাজ। শাড়িটা ইনারার মাথায় ঘোমটা করে দিয়ে বলে, অফিসের কাজ তো সন্ধ্যাতেই শেষ হয়ে গিয়েছিল, এরপর তোমার জন্য শাড়ি আনতে গেলাম। সবগুলো শাড়িতে আপনাকে হুড়পড়ি লাগবে মহারানী। বিশেষ করে তোমাকে এই শাড়িতে দেখলে হুড়পড়িরাও লজ্জা পেয়ে যাবে। লাল টুকটুকে পুতুল বউ লাগছে তোমায়। ইচ্ছে করছে আবার বিয়ে করে নেই। ইনারা লজ্জা মাখা মাখা হয়ে যায়। তার গালও লাল হয়ে যায় লজ্জা।
হৃদ স্পন্দন হয় বাঁধনহারা, সে চোখ নামিয়ে নেয় সভ্য, সে লাজ লজ্জা মুখে মাতোয়ারা হয়। হাজারো বার প্রাণ হারায়, সে ইনারার থুতনিতে হাত রেখে মুখ তোলে, বুড়ো আঙুল দিয়ে আলতো করে ছুঁয়ে দেয় ওর ওষ্ঠদয়। শিউরে ওঠে ইনারা, সে নড়ে চড়ে বলে, কি করছেন? সুরভি এসেছে। ও সভ্য ইনারার ঠোঁটে আঙুল রেখে বলে, কোনো কথা না, এত সুন্দর মুহূর্ত নষ্ট করো না। সে এগোয় ইনারার দিকে, তার গোলাপি ঠোঁটজোড়ার ওপর তার দৃষ্টি। তার ঠোঁটজোড়া স্পর্শ করবে আর দরজা খোলার শব্দ পায় সে। পরক্ষণে ইনারা তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়, মেঝেতে পড়ে যায় সে। বাথরুম থেকে সুরভিকে বের হতে দেখে থতমত খেয়ে যায়। এখন শালী সাহেবার সামনে সম্মান বাঁচাতে তো হবে, তাই আশেপাশে কিছু খোঁজার বাহানা করে। সুরভি জিজ্ঞেস করে, কেমন আছেন দুলা ভাই? আমি তো মেসেজে এঙ্গেজমেন্টের রিং খুঁজছি। অস্বস্তিতে যা তা বলে দেয় সে। আচ্ছা, আমি একটু বাহির থেকে আসি, একটা কল করার ছিল। সে ব্যাগ থেকে মোবাইল নিয়ে বের হয়েছে রুম থেকে, তবে দরজায় দাঁড়িয়ে একবার ফিরে থাকে তাদের দিকে। দুলাভাই শুনেন, বলো। রিংটা আপনার আঙুলেই আছে, আর প্লিজ কন্টিনিউ। আমি দরজা লাগিয়ে গেলাম। লজ্জায় সভ্য মেঝেতে বসে মাথায় হাত রাখলো। ইনারাকে জিজ্ঞেস করে, তুমি বলনি কেন সুরভি বাথরুমে ছিল? আপনি তো মুখে আঙুল দিয়ে চুপ করে দিলেন। এছাড়া ও তো গোসলে গিয়েছিল, আমি কি জানতাম এত দ্রুত বের হয়ে যাবে? আমার শালিকার সামনে দিলে তো আমার ইজ্জতের 12টা বাজিয়ে। অসভ্য লোক, নিজের দোষ আমার উপর দেন খালি। রোমান্সের ভূত কি আপনাকে ধরছিল না আমাকে? আচ্ছা, যা হবার তো হয়েই গেছে, এবার একটু কাছে আসো। সে ইনারার হাত ধরে টান দেবার চেষ্টা করে, কিন্তু ইনারা তার হাতে খামচি দিয়ে বলে, কোনো দরকার নেই, ধরতে আসবেন না আমায়, বহুত কাজ আছে। এখন আমার শাড়িগুলো বের করে এগুলো আবার প্যাক করতে হবে, যত সব জ্বালা। হ্যাঁ, কিছু করলেও দোষ, না করলেও দোষ, সব দোষ আমার। সুরভি হাঁটতে হাঁটতে দোতলার বড় এক ব্যালকনির সন্ধান পেল। গোসল করে এসে ভেজা চুল ঝাড়তে ঝাড়তে ফোনটা রাখল। আহনাফের কতগুলো কল মেসেজ। সন্ধ্যা থেকে সে ফোন সাইলেন্ট রেখেছিল ইচ্ছে করে। এত কল মেসেজ দেখে ইনারা নিশ্চয়ই প্রশ্ন করত। তার এই মুহূর্তে আহনাফের সাথে কথা বলার মোটেও ইচ্ছে নেই। হোয়াটসঅ্যাপে অডিও মেসেজ পাঠিয়েছিল সে অডিও মেসেজটাই শুনল সুরভি। কী ব্যাপার সুরভি, এতগুলো কল দিচ্ছি, তুমি ধরছো না কেন? মানুষ একবার সামনের মানুষটার কথা তো শোনে। আমি মানছি তোমাকে মিটিংয়ের মিথ্যে কথা বলাটা উচিত হয়নি, মানছি, কিন্তু তোমারও তো আমার সাথে কথা শুনে এভাবে রাগ দেখানো উচিত হয়নি। আমার বিধির সাথে দেখা করাটা তোমার পছন্দ হবে না বলেই মিথ্যে বলেছি। বিধির ফিয়েন্সে ওর সাথে খারাপ ব্যবহার করছিল, তো একটু মেন্টাল সাপোর্ট দেওয়ার জন্য দেখা করেছিলাম, কেবল বন্ধু হিসেবে। আশা করি তুমি ব্যাপারটা বুঝবে। আসলে আমার ভরসা আছে তুমি ব্যাপারটা বুঝবে। তুমি তো আমাকে বলেছিলে মানুষের খারাপ সময় তাকে সাহায্য করা উচিত, আমি তাই করেছি। তুমি সময় পেলে আমাকে কল দিও। সুরভি দীর্ঘ নিঃশ্বাস ফেলে। সে কি সত্যি বেশি রাগ করে ফেলেছিল? একবার শোনা উচিত ছিল আহনাফের কথা। সে তো ভুল বলছে না, কারো খারাপ সময় সাহায্য করাটা ভুল নয়। আবার তার সামনে ভাসছে আহনাফ ও বিধির হাত ধরে থাকাটা। তার মাথা নষ্ট হয়ে যাচ্ছে, কি করবে সে বুঝতে পারছে না। সে হেঁটেছে ব্যালকনির ভেতরে। ব্যালকনির বর্ডারে মাথা রেখে বলে, উফ, কি পরিস্থিতিতে পড়লাম। আহনাফের কথা সত্য না মিথ্যা কিছু বুঝতে পারছি না। তখনই পিছন থেকে ভারী গলায় একটা স্বর শোনা গেল, আই ডোন্ট থিঙ্ক লোকটা মিথ্যে বলছে, কিন্তু তোমাকে ম্যানিপুলেট করে নিজের দোষ তোমার উপর ঠিকই চাপিয়ে দিচ্ছে। সুরভি চমকে তাকায় ডান পাশে। আধারের স্থান থেকে শব্দ শোনা যাচ্ছে। ছায়ার নড়াচড়া অনুভূতি পাচ্ছে সে। ভয়ে তার গলা শুকিয়ে যায়। সে ছায়া মূর্তিটাকে দেখে তার গলার স্বরটা জোট বেঁধে আটকে যায় গলার ভেতরেই। সে আতঙ্কিত সুরে জিজ্ঞেস করে, কে ওখানে? ছায়া মূর্তিটা উত্তর দেয় না, তবে তার নড়াচড়ার আভাস ঠিকই পায় সে এগিয়ে আসে তার দিকে। ভয়ে সুরভির বুকের ভেতর থরথর কাঁপতে শুরু করে। জায়গাটা নির্জন, আশেপাশে তেমন কোনো বাড়ি নেই। বিশাল জায়গা ঘিরে কেমন এই মহলের মতো শ্বেত ভবনটি অবস্থিত। ভুটটুত আবার এলো না তো? না, কি ভাবছে সে? ভয়ে আবারও ঢোক গিলল। কলিজার পানি শুকিয়ে গেছে তার, জান যেন গলায় আটকে গেছে। সে আবারও ভীতু গলায় জিজ্ঞেস করে, কে সেখানে? আধার থেকে বের হয়ে এলো লম্বা চওড়া সে ছায়ামূর্তিটি, যার নাম অভ্র। সাদা রঙের পাঞ্জাবি পরা,
হাতে একখানা গ্লাস, অর্ধ গ্লাস ভরা পানীয়। তাকে দেখে শান্তির নিঃশ্বাস ফেললেও যখন বুঝতে পারল তার হাতের গ্লাসে মদ আছে, তখন তার চোখ দুটো কোটর থেকে বেরিয়ে আসতে চাইল। সে চিকন সুরে প্রশ্ন করে, আপনি মদ্যপান করছেন এত রাতে, তা বাড়ির ভেতরে? তাহলে কি রাস্তায় যে পান করব? আর ভয়টা লাগে না কেউ দেখে ফেললে? আই ডোন্ট কেয়ার। কেউ দেখলে যখন লাঠি দিয়ে পেটাবে তখন ডোন্ট কেয়ার বের হয়ে যাবে। রাখেন এসব বাজে জিনিস। ওহ, শাট আপ। আমাকে কারো কিছু বলার সাহস নেই। ইনফ্যাক্ট কিছু বললে আমি বছরে যে 2-1 বার এখানে আসি তা বন্ধ করে দেব। এই কথা তারা জানে। বছরে 2-1 বার আসেন, থাকেন কিভাবে আপনার পরিবার ছাড়া? অবিশ্বাস্য কণ্ঠ সুরভির। ওয়েল, অভ্যাসটা তারাই ছুটিয়ে দিয়েছিল। 9 বছর হবার আগেই পাঠিয়ে দিয়েছিল অন্য দেশে পড়ার জন্য। সো আমার একা থাকারই অভ্যাস আছে। কথাটা শুনে সুরভি চমকায়। আরও বেশি চমকালো এই কথাটা বলার সময় অভ্রর কণ্ঠে কোনো কষ্টের আভাস না পেয়ে। অভ্র বলে, আমার কথা বাদ দাও, তোমার প্রেমিককে নিয়ে কথা বলছিলাম। তোমার প্রেমিক মিথ্যে বলছে না, কিন্তু তার ভুলের জন্য তোমাকে গিল্টি ফিল করাচ্ছে, ম্যানিপুলেট করছে। সে আমার প্রেমিক না, হবু স্বামী। আর আপনি কিভাবে জানলেন সে মিথ্যে বলছে না? মিটিংয়ের কথা বলে একটা মেয়ের সাথে দেখা করতে গিয়েছে, তারপর তোমার মতো মেয়ের কাছে ধরা খেয়েছে। অফকোর্স বেশি চালাক তো হবে না, আর এত চালাক যেহেতু না, সেহেতু এত কনফিডেন্সের সাথে মিথ্যে বলতে পারবে না। আমার মতো মেয়ে মানে? তোমার মতো মেয়ে মানে যার আক্কেল নেই। আক্কেল থাকলে আমার সাথে এত তর্কাতর্কি করার সাহস পেতে না। তুমি জানো, চাইলে আমি একদিনের মধ্যে তোমার সব কিছু বরবাদ করে দিতে পারি। ভয় অন্য কাউকে দেখিয়েন, এসব ভয় পাওয়ার মানুষ আমি না। বাঁকা হাসে অভ্র। অন্যদিকে ফিরে তার গ্লাসে এক চুমুক দিতে সুরভি উচ্চস্বরে বলে ওঠে, ওয়েট, আপনি লুকিয়ে লুকিয়ে আমার ব্যক্তিগত কথা শুনলেন কেন? এই কারণেই বলেছি তুমি যথেষ্ট বোকা। এক তো আমি এখানেই বসেছিলাম, তুমি এসেছো এখানে। দ্বিতীয়ত এই কথা তুমি এতক্ষণ বাদে রিয়েলাইজ করলে। রিপোর্টার কে বানালো তোমায়? আমার প্রফেশনাল লাইফে যাবেন না, বুঝলেন? এমনিতেও মাথা এলোমেলো, তাই বুঝতে দেরি হলো। কাজের কথা বলেন। আপনি ইন্টারভিউর ব্যাপারে কি ভাবলেন? বললাম তো দেখব। সুরভি ভেংসি কেটে অন্যদিকে তাকালো আর বিড়বিড় করে বলল, ইন্টারভিউর জন্য তো নিজেরও লাভ আছে, এখন কেবল ভাব দেখাচ্ছে। যেখানে পাওয়ার থেকে সেখানে ভাবও থাকে। অভ্র বলে তাচ্ছিল্য হাসে। সুরভি তাকায় তার দিকে, হাত আড়াআড়ি ভাঁজ করে জবাব দেয়, ভাব তো তাহলে আমারও নেওয়া উচিত। আপনার বিরুদ্ধে নিউজ রিলিজ করার পাওয়ার আছে আমার কাছে। এতে আপনার রাজনৈতিক জীবন অনেক ক্ষতি হতে পারে। বাঁকা হাসে অভ্র, এগিয়ে আসে সুরভির কাছে। তার চোখে চোখ রেখে রসিকতা সুরে বলে, আর তোমাকে সে নিউজ চ্যানেল থেকে মুহূর্তে সরানোর পাওয়ার আমার আছে। তুমি আমার সামান্য ক্ষতি করতে পারবে, আর আমি তোমার সম্পূর্ণ ক্যারিয়ার শেষ করতে পারবো। এটাকে বলে আসল পাওয়ার। সুরভি বাকরুদ্ধ হয়ে যায় কথাটি শুনে, সাথে খানিকটা ঘাবড়েও যায়, কিন্তু তা প্রকাশ করে না। সে যে বসে এক কোণে রাখা সোফায়, যেখানে খানিক সময় পূর্বেও বসেছিল অভ্র। বলে, সভ্য ভাইয়া আর ইনারা আগামীকালের জন্য ব্যাগ গোছাচ্ছিল। তাদের বিরক্ত করতে চাই না, তো এখানে এলাম। একটু পরে চলে যাব। আর ফোন দেখতে থাকে। অভ্র কিছু বলে না, সেখান থেকে বেরিয়ে যায়। ফিরে আসে মিনিট 5 পর। তার হাতে একটি মলম। সে সুরভির পাশে মলমটি রেখে বলে, পায়ে লাগিয়ে নিও। সুরভি ফোন চালাচ্ছিল। অভ্রর কথা শুনে অবাক হয়ে তাকালো তার দিকে। আপনি কিভাবে? সম্পূর্ণ কথা শেষ হওয়ার পূর্বেই বলে অভ্র, নিজেকে বিশেষ ভাবার প্রয়োজন নেই। সকলের খুঁটিনাটি সবকিছুই খেয়াল করি আমি, না হয় মানুষের দুর্বলতা কিভাবে খুঁজে পাব। সুরভি বিরক্তিতে চোখ ঘোরায়। লোকটার সব কথায় পেঁচালো। সুন্দরভাবে কথা বলতে যেন তার বুকে তীর বিধে। সে অভ্রর কথা মাথা থেকে ঝেড়ে নিজের পায়ে মলম লাগাতে শুরু করে। অভ্র তার পানীয় পান করার সময় তাকিয়েছিল অন্যদিকে। হঠাৎ সুরভির দিকে তাকায় সে। চন্দ্রিমার নম্র জ্যোৎস্নার আলো ছিয়ে যাচ্ছে তাকে। শুভ্র রঙা একটি সাধারণ সালোয়ার কামিজ পরে আছে সে। তার ভেজা কৃষ্ণকেশ দুলে বেড়াচ্ছে তার কাঁধে। সে দেশ বিদেশে হাজারো সুন্দরী মেয়ে দেখেছে, কিন্তু এমন পবিত্রতা কারো মাঝে দেখেনি মনে হয়। হয়তো মদের কারণে নেশা হয়েছে তার। সুরভি এক পলক তাকায় সামনের দিকে, সাথে সাথে অভ্র চোখ সরিয়ে নেয়। জিজ্ঞেস করে, আমার এক বন্ধু বলতো, মেয়েরা কাউকে পছন্দ করলে তাদের থেকে বিরক্ত হবার মিথ্যে ভান করে। এখন বুঝলাম তোমার আমার সাথে এত কিসের সমস্যা।
ইনারা বলল, আমার উপর তোমার বিরাট ক্রাশ ছিল, তাই তো এত বিরক্ত হবার ভান করো আমার থেকে অ্যাটেনশন পাওয়ার জন্য। এই যে মিস্টার অভদ্র, এই ভুল ধারণায় থাকবেন না। কলেজে জ্ঞান বুদ্ধির অভাব ছিল বলে আপনাকে পছন্দ করেছিলাম, না হলে আপনার মধ্যে ভালো লাগার মতো কিছু নেই। অভ্র বাঁকা হাসে কথাটা শুনে। তার অ্যালকোহলের গ্লাসটা ব্যালকনির বর্ডারে রেখে এগোয় সুরভির দিকে। তার সামনে যে ঝুঁকে দাঁড়ায় তার কাছাকাছি চলে আসে। সুরভির পিছনের দেয়ালেই ছিল বাতির সুইচ, তার জ্বালাতেই সারা বারান্দায় আলোর ঝিলিক খেলে। ঘাবড়ে যায় সুরভি, কি বিব্রতকর অবস্থা। সে পিছনের দিকে ঝুঁকে যায়। ঘাবড়ানোর স্বরে জিজ্ঞেস করে, কি করছেন আপনি? ভালো করে দেখো তো, সত্যি ভালো লাগার মতো কিছু নেই আমার মাঝে? অভ্রকে হঠাৎ এতটা কাছে দেখে এক মুহূর্তের জন্য তার নিঃশ্বাস আটকে আসে। সে ঢোক গেলে অভ্র তার দিকে হাত এগোতেই সে ঘাবড়ে চোখ বন্ধ করে নেয়। ভালো ভালো হচ্ছে না কিন্তু, কাঁপানো সুরে বলে। পরক্ষণে সুইচের শব্দ পেয়ে ধীরে ধীরে চোখের পলক তুলে সে, তখনও তার ভীষণ কাছে। অভ্র আবারও বলে, ভালো করে দেখো তো। সুরভির ভালো করেও দেখার প্রয়োজন পড়ে না। অভ্রের মতো সুদর্শন পুরুষের খবর যখন প্রথম নিউজ পেপারে এসেছিল, তখন কলেজের সকলেই তার ছবি দেখে প্রেমে পড়েছিল। সকলের একসময় ক্রাশ ছিল সে। ফর্সা বর্ণা দেহের রং, বড় বড় চোখ, চেহারার চমৎকার গড়ল ও সুঠাম দেহ। কিন্তু তার প্রধান আকর্ষণ ছিল তার ধূসর রঙা চোখ। খবরের কাগজে বা ম্যাগাজিনে তার চোখগুলো সুন্দর লাগলেও বাস্তবের তুলনায় সে ছবিগুলো ভীষণ তুচ্ছ। ছবির তুলনায় বাস্তবে 1000 গুণ বেশি সুদর্শন লোকটা। তাকে এত কাছ থেকে দেখে সুরভি লজ্জা পেয়ে যায়। গাল দুটো লালচে হয়ে আসে, কিন্তু কিশোরী বয়সের চেহারা দেখে পছন্দ করাটা নিছক বাস্তব ছিল। সে নিজেকে সংযত করে অভ্রর কাঁধে হাত রেখে তাকে দূরে সরায়, বলে, আমার কাছে আসবেন না, ওয়ার্নিং দিচ্ছি। আচ্ছা, আসলে কি করবে শুনি? মৃদু হাওয়া ছুটে যায়, এসে ছুঁয়ে যায় তাদেরকে। সুরভির ভেজা চুলগুলো উড়ে বেড়ায়, আলতো করে ছুঁয়ে যায় অভ্রর মুখখানা। অদ্ভুত মিষ্টি এক সুবাসে ভরে যায় তার নিঃশ্বাস। সে খুশবুতে এক মাতোয়ারা ভাব আছে, যা এই রাত্রিকে মাতাল করে তোলে। নয়নে নয়ন মিলে হয় নয়ন বন্ধন। এই মিষ্টি রাতের বাতাসে কিছু একটা ছিল, অদ্ভুত কিছু। আচমকায় সুরভির লাথি মারে অভ্রর পায়ে। অভ্রর ঘোর ভাঙে ভীষণ বাজেভাবে। সে চোখ বন্ধ করে ব্যথা সহ্য করতে গিয়ে ঢোক গেলে, তারপর বড় এক নিঃশ্বাস ফেলে। সে দাঁড়িয়ে রাগান্বিত স্বরে বলে, ব্রেনলেস মেয়ে, এভাবে কেউ মারে? স্টুপিড! আপনি স্টুপিড, ফাজিল, অভদ্র। এভাবে কেউ অচেনা মেয়ের কাছে আসে? নির্লজ্জ! নিজেকে বিশেষ ভাবার দরকার নেই। তোমার থেকে হাজারো সুন্দরী মেয়েরা আমাকে প্রপোজ করেছে। আমি তো জাস্ট তোমাকে আমার চেহারার ভালো করে দেখতে বললাম। আমার চেহারায় নাকি ভালো লাগার মতো কিছু নেই? মেয়েরা মরে এই চেহারায়। তাদের রুচি এত খারাপ? আপনার বান্দরের মতো চেহারার উপর মরে? আহারে, তাদের রুচি এত খারাপ। আফসোসের সুরে বলে সুরভি। ও প্লিজ, তোমার কাকের মতো গলায় কাকা শোনার মোটো ইচ্ছে নেই আমার। অভ্র সবসময়ের মতো শান্ত সুরে বলে। কিন্তু সুরভির স্বর উচ্চতর। এই কথা মোটেও বলবেন না, খবরদার। তাদের কণ্ঠ শুনে ইনারা ও সভ্য উপস্থিত হয় সেখানে। তারা হতবাক দুইজনকে এভাবে ঝগড়া করতে দেখে। ইনারা সভ্যের দিকে ঝুঁকে বলে, এভাবে তো ঝগড়া করার কোটা আমার। সুরভিকে কলেজে শিখেছিলাম, কিন্তু এত বছর পর অ্যাপ্লাই করবে, তাও আমার শ্বশুরবাড়িতে বুঝিনি। সভ্য আর চোখে তাকায় তার দিকে। ওকে থামাও। অভ্র ভাইয়া শান্ত মাথার মানুষ। তার রাগ খুব কম, কিন্তু একবার রাগ উঠলে সামনের জন্য জীবন শেষ করে দিতে পারে। এটা কোন ধরনের কথা? আমার বান্ধবীর একটা ক্ষতি করলে আপনার ভাইকে আমি রেহাই দেব? বুঝিয়ে দেবেন আপনার ভাইকে। ভাইয়াকে কেউ কখনো কোনোভাবে বুঝাতে পারে না। সে যা করে নিজের মন অনুযায়ী করে। তার মাথা নষ্ট হলে আমারও কিছু করার ক্ষমতা নেই। সে শান্ত মাথায় কি করতে পারে তার ধারণা তোমার আছে? তো তার মেজাজ খারাপ হলে সে কি করবে বুঝে নেও। এ কথা শুনে খানিকটা ঘাবড়ায় ইনারা। দ্রুত যায় সুরভির কাছে। তাকে ধরে টানতে টানতে নিয়ে যায় রুমে। সুরভি বলতে থাকে, তুই আমাকে কেন নিয়ে যাচ্ছিস? নিজের ভাসুরকে কিছু বল। আমার কণ্ঠ নাকি কাকের মতো, সাহস কত বড়! কলেজে যেমন কেউ আমাকে কিছু বললে তাকে মার দিতি, ওনাকেও দিয়ে শিক্ষা দে। ইনারা তার কথার তোয়াক্কা না করে টানতে টানতে নিয়ে যায় সুরভিকে সেখান থেকে। সভ্য তার ভাইয়ের পাশে যে দাঁড়ায়, বলে, ভাইয়া মাইন্ড করো না, আমার বউয়ের সাথে থাকার সঙ্গ দোষ। এমনি তোমরা একসাথে এইখানে কি করছো? আমি ড্রিঙ্কস করছিলাম, ওই এলো। ড্রিঙ্ক করছিলে?
সভ্য হতবাক সুরে বলে, দাদাজান দেখে নিলে? আই ডোন্ট কেয়ার। সে আবারও ব্যালকনির বর্ডারের কাছে যেয়ে দাঁড়ায়, হাতে গ্লাসটি নিয়ে এক চুমুক দেয়। সভ্য আবারও তার পাশে যেয়ে দাঁড়ায়। ভাইয়া, তুমি তো সবসময়ের মতোই কুল। ভাইয়া শোনো না, আমি একটা সিপ নিয়ে দেখব। অভ্র তার দিকে তাকে হেসে বলে, ট্রাই করবি? সভ্য মাথা নাড়ায় আর অভ্র তার মাথায় টোকা মারে জোরে। লজ্জা লাগে না? খাবার জন্য নিজের বড় ভাইয়ের কাছে অ্যালকোহল চাচ্ছিস? ছোট ছোটর মতো থাক। এসব বাজে জিনিসের দিকে নজর দিলেও চোখ উঠাই নেব। তুমি তো পান করছো, তো কি আমি তোর বড় ভাই? আমি কেবল 2 বছরের ছোট ভাইয়া, আর তোমার আগে আমার বিয়ে হয়ে গেছে। শাট আপ। অভ্র ধমকের সুরে বলে চলে যায় সেখান থেকে। তার যাবার পর সভ্য বলে, এত বড় মিউজিশিয়ান এবং কোম্পানির পরিচালক আমি, কিন্তু ঘরে কারো থেকে 2 পয়সার সম্মান পেলাম না। জীবনটা বেদনাদায়ক। সুরভি সকালে উঠে জানতে পায় অভ্র ভোরেই চলে গেছে বাড়ি থেকে। তারা সকাল সকাল বেরিয়ে যায়। সভ্য আর ইনারাকে এয়ারপোর্টে রেখে সুরভি যায় অফিসে। অফিসে যেতেই তার ডাক পড়ে আহনাফের রুমে। রুমে ঢোকার পূর্বে প্রতিবারের মধ্যে নক করে সুরভি, স্যার আসবো? কিন্তু আহনাফ তার কণ্ঠ শুনে দ্রুত উঠে যায় তার কাছে। তার হাত ধরে কেবিনের ভেতরে এনে চিন্তিত সুরে বলে, তুমি আমার কল ধরনি কেন? এতবার দিলাম, একটি বার তো কল ধরে আমার কথা শুনতে পারতে। বিধির সাথে গতকাল দেখা করতে গিয়েছিলাম, কারণ আমি শুনেছি। সুরভি বলে কাট কাট গলায়, কিন্তু এখনো বুঝতে পারছি না আপনি আমাকে মিথ্যে বললেন কেন? কেন বললেন আপনি মিটিংয়ে যাচ্ছেন, যখন আপনি আপনার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে গিয়েছেন? তুমি শুনেও এ কথা কিভাবে বলতে পারো? ওর সাহায্যের দরকার ছিল জেনেও তুমি? সুরভি তার কথা কেটে বলে, এ কথা আমি আগেও জানতে পারতাম, আর আগে জানলে এত কিছু হতো না। দোষ আমার উপর চাপাতে আসবেন না যে আমি ইনসেন্টিভ তাই এমন ব্যবহার করছি। আপনি মিথ্যে বলছেন, তার না মেনে আমাকে দোষারোপ করতে আসবেন না। তুমি কি বলছো সুরভি? আমি তোমাকে দোষারোপ কেন করব? দোষ আমি করেছি মানছি, তার জন্য সরিয়ে বলছি। তুমি বললে আর বিধির সাথে আমি দেখা করব না, আই প্রমিস। সুরভি তার হাত ছাড়িয়ে নেয়। অব্রর সাথে কথা বলা হয়েছে, সে বলেছে ভাববে ইন্টারভিউর ব্যাপারে। আমার কাজ আছে, আমি যাচ্ছি। সে যেতে নিলেই আহনাফ তার হাত ধরে নেয়, কাছে টেনে শক্ত করে জড়িয়ে ধরে তাকে। সুরভি, প্লিজ এভাবে রাগ করে থেকো না। তোমার সাথে কথা না বললে আমার দম আটকে আসে। তোমার উপেক্ষা আমার সহ্য হয় না। কেন? আমাকে ভালোবাসেন? প্রশ্নটা শুনে আহনাফ তাকে ছেড়ে দিল। সুরভি আবার প্রশ্ন করে, আপনি কি আমাকে ভালোবাসেন? জানি না, আমি তোমাকে আগে বলেছি যে আপনি বিধিকে ভালোবাসতেন। আবার কাউকে ভালোবাসতে পারবেন কিনা সন্দেহ। আর সেই বিধির সাথে দেখা করতে গিয়েছিলেন আপনি, আমাকে মিথ্যে বলে। এখন আমার থেকে আশা করছেন আমি আপনাকে এত সহজে ক্ষমা করে দেব? আপনার সাথে আমার ভালোবাসার সম্পর্ক নেই, কিন্তু সম্পর্ক তো আছে। ভালোবাসা ছাড়া সম্পর্ক টিকতে পারে, বিশ্বাস ছাড়া না। সুরভি। আহনাফ তাকে ডাকবে, কিন্তু সুরভি আর কিছু না শুনে বেরিয়ে যায় সেখান থেকে। বের হওয়ার পর স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে দরজার বাইরে। তার বুকের ভেতর কেমন যন্ত্রণা হচ্ছে, ব্যথা করছে। নিজ অজান্তেই তার চক্ষু দিয়ে জলের ধারা বইতে শুরু করলো। অভ্র তার ছেড়ে বসে কাজ করছিলেন। এমন সময় তার সহকারী ফজলু মিয়া বলে, অভ্র ভাই, জানি আপনার সিদ্ধান্ত হয় সব বাসা, কিন্তু বুঝলাম না আপনি কিল্লাই করলেন বিয়ের জন্য। কন্ত হাসা হাসা। ফজলু, তুমি জানো নিজের লাভসান আমি কিছুই করি না। আপাতত আমি দল পরিবর্তন করলেও 3 বছর পরে ইলেকশনে নিজের দলের প্রধান হয়ে দাঁড়াতে চাই। এই কারণে দাদুজনের কাছে সাহায্য চাইতে হয়েছে। কিন্তু সে প্রতিবারের মতো নিজের স্বার্থ বুঝে শর্ত দিল, তার প্রতিযোগী প্রতিষ্ঠানের মেয়েকে বিয়ে করতে হবে। আমার কি, বিহিত করে নেব, আমার তো টাকা থেকে মতলব, তাই হ্যাঁ বলে দিয়েছি। দাদুজান বলেছেন আমার যত ফান্ড লাগবে উনি দিবেন, এর লাইগা আপনি জীবনটা বিসর্জন দিবেন। হায় খোদা, হায় খোদা। চুপ করে আর এনআই চ্যানেলে কল করে জানাও আমি ইন্টারভিউ দিতে রাজি। চুপ করো আর এনআই চ্যানেলে কল করে জানাও আমি ইন্টারভিউ দিতে রাজি। আজ রাতে বাসায় এসে যেন আমার সাথে ইন্টারভিউ নিয়ে বিস্তারিত কথা বলে যায়। আর হ্যাঁ, যেন সুরভি আসে এখানে, অন্য কাউকে ঢুকতে দেওয়া হবে না। সুরভি? এই সুরভি কেডা ভাইজান? অব্র হাসে বলে, আছে একটা মেয়ে, ইন্টারেস্টিং ক্যারেক্টার, ওর সাথে কথা বলে মজার টাইম পাস হয় আমার। জোহান আজ কিছুতেই দেরি করতে চায় না অফিসে যাওয়ার জন্য। আজ তার চৌধুরী কোম্পানিতে যেতে হবে, সাক্ষাৎকারের পরেই চুক্তি সাইন করা হবে।
শুনেছে মায়া চৌধুরী দেরিতে আসা লোকদের সহ্য করতে পারে না, তার অধীনে সকল কাজ সঠিক এবং সময়ে হওয়া চাই। জোহান কারোর সামনে ইমপ্রেশন খারাপ করতে চায় না, বিশেষ করে কোম্পানির মালিকদের সামনে। জীবনের এই নতুন যাত্রায় তার প্রতিটি পদক্ষেপ যত্ন সহকারে নিতে হবে। তাই তো সময়ের পূর্বে রওনা দেয় সে, কিন্তু তার ভাগ্যটাই খারাপ। রাস্তায় বিশাল এক ট্রাফিকে আটকায় সে, প্রায় 1 ঘন্টা সেখানে আটকে থাকা। অবশেষে দেখতে পায় 15 মিনিট বাকি 10টা বাজার। তখন সে মাস্ক পরে নেমেছে গাড়ি থেকে, দৌড়ে যেতে থাকে, কিন্তু সে শরীর অবস্থা ভালো না। কদিন আগের অ্যাক্সিডেন্ট, এখন তার বেড রেস্ট করবার কথা, অথচ সে এইভাবে রাস্তায় দৌড়াদৌড়ি করছে। কি করবে? মাথা ঘুরাতে শুরু করে। সে মাঝ রাস্তাতেই দাঁড়িয়ে পড়ে, কিন্তু থামাতে যাবে না। এই সুযোগ সে হাতছাড়া করবে না। এখন আর কিছু চাইতে অর্জন করতে চায় না সে, পরিশ্রম করে নিজের যোগ্যতা পেতে চায়। একটি বাইক দেখে সে হাত নেড়ে থামায়। বাইকটাও থামে। সে বাইকটার কাছে যেয়ে বলে, ভাই আমার একটু জরুরি কাজে এক স্থানে যেতে হবে, প্লিজ ভাই একটু লিফট দিন। আমি গায়ক জোহান। সে মাস্ক খুলে দেখায় বাইকে বসা মানুষটাকে, আবার বলে, একটি কোম্পানির মিটিং আছে, আর শুনেছি যার মিটিং তার সাথে নাকের ডগায় ডগায় সারাক্ষণ রাগ বিরাজ করে। আমার এক বন্ধু তো বলেছে কোম্পানির সকলে নাকি রাক্ষসী বলে ডাকে, কারো ওপর মায়া দেখে না। তাই আমার অবস্থা বলছেন, দয়া করেন একটু গন্তব্যে পৌঁছে দিন। মানুষটা তাকে ইশারা দিয়ে বাইকে বসতে বলে এবং চালু করে বাইক। হাওয়ার বেগে চালায় বাইক। 10 মিনিটে কোম্পানির সামনে নিয়ে আসে। জোহান বাইক থেকে নেমে বলে, থ্যাঙ্কস ব্রো, আপনার উপকার আমি কখনো ভুলবো না। আমার দেরি হয়ে যাচ্ছে, আমি আসি। আবারও অনেক ধন্যবাদ। সে দেখে সাইদ তার জন্য দাঁড়িয়ে আছে প্রবেশ পথের সামনে। সে সিঁড়ি বেয়ে দ্রুত উঠতে শুরু করে। সাইদ চিন্তিত সুরে বলে, এত দেরি হলো কেন? ভাগ্যিস মায়া চৌধুরী আসেনি, না হলে এই কোম্পানির ডিল যেত। আর ট্রাফিকে আটকে গিয়েছিলাম। ভাগ্যিস এই বাইকের লোকটাকে পেলাম, এত ভালো। একবার বলাতে ওয়েট, আমি ওনাকে বলিনি যে এখানে আসবো, তাহলে কিভাবে? তখনই সিকিউরিটি গার্ড কণ্ঠ শোনা রাখে, আরে মায়া ম্যাডাম এসে পড়েছে, তোরা প্রবেশ পথের খেয়াল রাখ, আমি ম্যাডামের বাইক পার্ক করে আসি। জোহান অবাক দৃষ্টিতে তাকায় তার পাশ দিয়ে যাওয়া সিকিউরিটি গার্ডকে, তারপর তাকায় পিছনে। দেখলো খানিক সময় যে বাইক দিয়ে এলো সে বাইকের কাছে যাচ্ছে সিকিউরিটি গার্ড। বাইকে বসা ব্যক্তিটা তার হেলমেট খুলল। হেলমেট খুলতে অতি সুন্দর এক কন্যার দর্শন পাওয়া গেল। ঝরঝরে পড়ল তার কেশ, কাঁচ ছাড়িয়ে গেল। উপরে ব্লেজার খুলে নিল। হেলমেট ও ব্লেজারটা সিকিউরিটি গার্ডের কাছে দিয়ে সে সিঁড়ি দিয়ে উঠতে শুরু করে দিল। তীক্ষ্ণ তার চক্ষু, ধারালো মুখের গড়ন, সোজা সোনালি ভাবের চুলগুলো কাঁধ পর্যন্ত আসে। সে সিঁড়ি দিয়ে ওঠার সময় এক দৃষ্টিতে তাকালো জোহানের দিকে। তীক্ষ্ণ সে চাহনি, জোহান তার দিকে তাকিয়েছিল অবাক দৃষ্টিতে। এতটা পথ সে এক মেয়ের বাইকে পিছনে বসে এসেছিল, অথচ একটাবার বুঝল না। সে বুঝেছিল কোনো প্রফেশনাল রাইডার এতটা ভালো বাইক চালায়, আর সেই মায়া চৌধুরী এই কোম্পানির পরিচালক। সাইদের কথায় ধ্যান ভাঙে তার। ব্রো, দাঁড়িয়ে আসছো কেন? জলদি চলো। জোহান মাথা নাড়ায়, সাইদের পিছনে কোম্পানির ভেতরে ঢোকে। হঠাৎ তার মনে পড়ে বাইকে ওঠার পূর্বে সে বলেছিল, শুনেছি যার সাথে মিটিং তার নাকের ডগায় সারাক্ষণ রাগ বিরাজ করে। আমার এক বন্ধু তো বলেছে কোম্পানির সকলে নাকি রাক্ষসী বলে ডাকে। সাথে সাথে নিজের কপালে হাত রাখে জোয়ান। আজ গেছে এই অফার তার হাত থেকে। ভেতরে যে সাক্ষাতের সময় তার কি হবে ভাবতে নিজের উপর রাগ উঠল তার। গল্পটা অনেক সুন্দর। আপনাদের কাছে আমি অনুরোধ করব, প্লিজ প্লিজ এই গল্পটা পুরোটা শুনবেন। আশা করি আপনারা নিরাশ হবেন না।